হেই অ্যাভেঞ্জার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছো তারা হয়তো জানবে যে আমার এক্সাম চলছিল, যার জন্য আমি কিন্তু প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না। অ্যাকচুয়ালি আমার কাছে কোনো রিং লাইট বা আমার রুমেও ইভেন কোনো ভালো লাইট কিন্তু নেই। আমি সেই জন্য আমার বেশিরভাগ শ্যুটটাই কিন্তু দিনের বেলায় সূর্যের আলোয় করি। আর যেই আমার পরীক্ষাটা শেষ হলো, আমি ফাইনালি ফ্রি হলাম আর আমি ভিডিও শ্যুট করতে বসবো, সেই সময় মানে কি যে একটা বিচ্ছিরি ওয়েদার, আমি কি বলবো, সারাটা দিন মেঘলা হয়ে রয়েছে। আর আমি অপেক্ষা করছি কখন একটু রোদ উঠবে আর আমি ভিডিওটা শুট করতে পারবো। আজ দুপুর অবধি অপেক্ষা করার পর যখন আমি দেখলাম যে মেঘলাই থাকছে, কিছুতেই রোদে ওঠার নাম নেই, তখন আমি ভাবলাম যে আজকে আমি ভিডিওর যেভাবেই হোক শুট করতে বসবই। সেই জন্য আমি ভাবলাম যখন আমি অন্য কোনো ভিডিও শুট করতেই পারছি না, কেননা তোমাদের সাথে একটা ট্রু ক্রাইম স্টোরি শেয়ার করা যাক। আলো আধারিতে বসে গল্প শুনতে তো আর কোনো সমস্যা নেই, তাই না? গল্প শুনতে আমাদের কার না ভালো লাগে। তো আজকে আমি তোমাদের সাথে যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি, এটা একটা সাউথ কোরিয়ার স্টোরি। কোরিয়ান অনেক নামের প্রোনাউন্সিয়েশন কিন্তু আমার ভুল হতে পারে, সেটাকে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো। 2016 সালের 19শে এপ্রিল 32 বছর বয়সী কিম জং উন নিজের অ্যাপার্টমেন্টে বসে কাজের প্রিপারেশন নিচ্ছিল। তার অ্যাপার্টমেন্টটা যেই শহরে, আমি সেই শহরের নামটা বলছি, গারেকডং সাংপাগু, সিওলের একটা শহর। এখানে তার অ্যাপার্টমেন্টটা রয়েছে আর সেখানে বসে সে তার ডেইলির মতোই নিজের কাজকর্মের জন্য প্রিপারেশন নিচ্ছিল। এখানে বলে রাখি, তার এক্স বয়ফ্রেন্ডের নাম হচ্ছে হান ইয়োজুন। আমরা গল্প বলতে যাতে সুবিধা হয় সেই জন্য কিম জং উনকে কিম বলবো আর হাং ইয়োজুনকে শুধু হাঙ্গু বলবো, ঠিক আছে? কারণ এইভাবে পুরো নামটা যেহেতু প্রোনাউন্সিয়েশনের সমস্যা, তো সেই জন্য বারবার বলতে গেলে দেখা যাবে যে আমি ঘটনাটাই ভুলে যাচ্ছি প্রোনাউন্সিয়েশনে জোর দিতে গিয়ে। সেজন্য আমরা সংক্ষেপ করে নিলাম, এতে আমার গল্প বলতে অনেকটা বেশি সুবিধা হবে। আবার বলছি যে কিম নিজের অ্যাপার্টমেন্টে বসে রোজকার মতো নিজের কাজের জন্য প্রিপারেশন নিচ্ছিল। যেটা বললাম যে তার কিন্তু হাঙ্গু নামের একটা ছেলের সাথে রিলেশনশিপ ছিল আর রিসেন্টলি তাদের ব্রেকআপও হয়ে গিয়েছিল। কিমের বাবার কেন জানি খুব ভয় লাগতো যে মেবি ওই ছেলে আমার মেয়ের কোনো বড়সড় একটা ক্ষতি করে দিতে পারে। এই ভয়ের থেকেই কিন্তু সে কখনো তার মেয়েকে একা রেখে কোথাও যেত না। সে অ্যাপার্টমেন্ট থেকে কোথাও বেরোতো না, পুরোপুরিভাবে বেরোনো বন্ধ করে দিয়েছে, কারণ শুধুমাত্র এই ভয়ের জন্য। এই প্রসঙ্গে বলে রাখি যে তার বাবা কিন্তু, কিমের বাবা কিন্তু একজন ক্যান্সার পেশেন্ট ছিল, তার সম্ভবত স্টমাক ক্যান্সার ছিল। তো সে যেহেতু অ্যাপার্টমেন্ট থেকে কোথাও বেরোচ্ছে না, নিজের হেলথটাকে বড্ড বেশি নেগলেক্ট করছিল, তো কিম চিন্তা করে দেখে যে 1 মাস হয়ে গেল আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, তো ঠিক আছে, কেননা বাবাকে আজ একটু ব্রেক দেওয়া যায়। তো তার বাবা ডিসাইড করে যে কাছেই একটা স্প্রিংয়ে সে একটু হাঁটাহাঁটি করার জন্য যাবে। সেই কথা মতো সকাল সকাল তার বাবা হাঁটাহাঁটি করার জন্য বেরিয়ে যায়। অ্যাপার্টমেন্টে কিম নিজে একা একা কাজকর্ম করতে থাকে। এই সময় হঠাৎ করে ডোরবেল বেজে ওঠে। কিম গিয়ে দরজা খোলে আর দরজা খুলে সে অবাক হয়ে যায়, কারণ দরজার ওপারে দাঁড়িয়েছিল হাঙ্গু। এরপরে একটা সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যায় কেমনভাবে পাগলের মতো ভয়ে চিৎকার করতে করতে কিম দৌড়াদৌড়ি করছে, দৌড়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসছে। সে এতই ভয় আর এতই দ্রুততার সাথে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এসেছে যে সে চটিটা পরে আসতে পর্যন্ত তার মনে নেই, সে জুতা ছাড়াই বেরিয়ে এসছে। আর তার পিছে হাঙ্গুকে দেখা যায় হাতে একটা ধারালো ছুরি নিয়ে তার পিছে পিছে দৌড়াচ্ছে। এই জিনিসটা কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এইভাবে দৌড়তে দৌড়তে কিন্তু কিম তাদের অ্যাপার্টমেন্টের পার্কিং লটে পৌঁছে যায়। আর যেহেতু সে জুতা ছাড়াই বেরিয়ে এসেছিল, সেহেতু একটা পর্যায়ে দৌড়াতে দৌড়াতে সে কিন্তু মাটিতে পড়ে যায়। হাঙ্গু এই সুযোগে কিমকে ধরে ফেলে আর তার গলায়, বুকে আর রিপসে মোট 6 বার আঘাত করে ছুরি দিয়ে। যেহেতু এটা দিনের বেলা ছিল, তো ওই এলাকায় আরও অনেক লোক ছিল, প্লাস ওনাদের যে সিকিউরিটি গার্ড অ্যাপার্টমেন্টে সেও কিন্তু ছিল। তারা বাধা দিতে আসে, তারা কিমকে বাঁচানোর চেষ্টাও করে, কিন্তু যেরকমটা বললাম যে হাঙ্গুর হাতে কিন্তু একটা ধারালো ছুরি ছিল। সেহেতু সে ছুরি দেখে সবাইকে ভয় দেখায় যে কেউ যদি কাছে আসার চেষ্টা করে সে কিন্তু তারও কোনো একটা বড়সড় ক্ষতি করে দেবে। সেই জন্য ভয়তে কেউ কিন্তু তাকে প্রোটেক্ট করতে পারে না। এরপরে সে 6 বার ছোড়াঘাত করার পরে কিমকে মোটরসাইকেল নিয়ে দ্রুততার সাথে সেই জায়গা থেকে কিন্তু পালিয়ে যায়। এরপরে স্থানীয়রা তাড়াতাড়ি করে কিমকে হসপিটালে নিয়ে যায় আর হসপিটালে ঘোষণা করা হয় যে কিম কিন্তু অনেকক্ষণ আগেই, অর্থাৎ সেই ঘটনাস্থলে কিন্তু কিম প্রাণ হারিয়েছে। কারণ কিমের এক্সেসিভ ব্লিডিং হয়েছিল আর তার শরীরে যে আঘাতগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু অনেক গভীর ক্ষত ছিল। সেই জন্য কিমকে আর বাঁচানো যায় না। স্থানীয় এলাকাবাসীরা পুলিশে কমপ্লেন করে আর পুলিশ অনেক দ্রুততার সাথে কিন্তু চলেও আসে। এরপরে ইনভেস্টিগেশনও শুরু হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কে এই কিম আর কে এই হাঙ্গু? তাদের মধ্যে ব্রেকআপই বা কেন হলো আর হঠাৎ করে হাঙ্গু কেন এত ব্রুটালি তাকে
এই জিনিসটা করলো। এগুলো জানার জন্য আমাদের কিন্তু এবার একটু অতীতে ফিরে আসতে হবে। মে 2015-তে একটা বন্ধুর মারফতে কিন্তু কিম আর হাঙ্গুর পরিচয় হয়, যেমনটা আমাদের আশেপাশে অহরহই হয়ে থাকে। আমাদের মধ্যে হয় না, আমরা কোনো একটা বন্ধুর মাধ্যমে কোনো একটা ছেলে বা মেয়ের সাথে আমাদের আলাপ হয়, তারপরে কথা বলতে লাগি, তারপর হঠাৎ করে ডেট করতে থাকি আর রিলেশনশিপে চলে যায়। এক্স্যাক্টলি সেই জিনিসটাই হয়। একটা বন্ধুর মাধ্যমে তাদের দেখা হয়, 1 মাস পর তাদের 1 মাস পর থেকে তারা ডেটিং শুরু করে আর ইভেনচুয়ালি তারা রিলেশনশিপে চলে যায়। কিম কিন্তু জাপান থেকে নিজের পড়াশোনা শেষ করেছে, তারপরে কিন্তু সে কোরিয়ায় একটা বড় ডেন্টাল হসপিটালে জেনারেল ম্যানেজারের কাজ করতো। অপরদিকে হাঙ্গু কিন্তু ইউএস এর পার্মানেন্ট রেসিডেন্ট ছিল আর সে একটা ফেমাস সিকিউরিটি ফার্মে অ্যানালিস্টের কাজ করতো। প্রথম দিকে তো সবকিছু ভালোই ছিল, হাঙ্গু প্রচন্ড কেয়ারিং ছিল, সে মাঝে মধ্যেই কিমের বাবা মার সাথে দেখা পর্যন্ত করতে আসতো আর তাদের অনেক কেয়ার করতো, একদম নিজের বাবা মার মতো। এখানে বলে রাখি যে হাঙ্গুর বাবা মা কিন্তু ইউএসএ থাকতো দুজনেই, হাঙ্গু কোরিয়াতে কিন্তু একাই থাকতো। এরপর ধীরে ধীরে কিন্তু সমস্যা বাড়তে শুরু করে। হাঙ্গুর অবসেসিভনেস কিন্তু প্রচন্ডভাবে বিরক্ত করছিল কিমকে। কিম সারাদিনে কি করে না করে, কি খায়, কোথায় যায়, মানে পুরো ডিটেলস তাকে হাঙ্গুকে জানাতে হবে। প্লাস সে কার সাথে দেখা করছে না করছে সব কিছু তার হাঙ্গুকে বলতে হবে। আর হাঙ্গু একদম পছন্দ করতো না যে কিম তার সাথে ছাড়া অন্য কারোর সাথে দেখা করুক, আর এর জন্য প্রায় কিন্তু দেখা যেত তাদের দুজনের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। যেমনটা আমাদের বাঙালি পজিটিভ বয়ফ্রেন্ডরা করে থাকে, তাই না? করেই তো থাকে, এরকম করে না? তো ঠিক সেই রকম আচার আচরণ কিন্তু কিমের সাথে হাঙ্গু করছিল। এবার এক পর্যায়ে গিয়ে কিমের খুব সন্দেহ হয় যে মানে এরকম একখানা জব করে যে ছেলে, তার তো অনেক বেশি, তাই না, ব্যস্ত থাকবে, অনেক বেশি প্রগ্রেসিভ মাইন্ডের হবে, এইসব করার টাইম কোথায় পায়? তো তার মাথায় মানে তার মনে একটা সন্দেহ জাগে যে দেখি তো এই ব্যাটা করে কি, তাছাড়া এত সময় পায় কই। তো সে তার যে ওয়ার্ক প্লেস, কিম হাঙ্গুর ওয়ার্ক প্লেসে একটা কল করে আর সেখান থেকে সে জানতে পারে তাদের ওখানে এইরকম কোনো এমপ্লয়ি কাজই করে না। মানে এবার কিম বুঝতে পারে যে হাঙ্গু তাকে মিথ্যা কথা বলছে, প্লাস নিজেও তার উপর পজিটিভনেস দেখাচ্ছে, মানে তুই নিজে তো বাটপাড়ি করিস, তার উপর আবার আমার উপর গরম নিস, আমি কি করি না করি। এতে করে কিন্তু হাঙ্গু কিম প্রচণ্ড বিট্রেড ফিল করতে থাকে আর সে ডিসিশন নেয় যে এই জিনিসটা থেকে এবার সরে আসা উচিত। পরবর্তীতে জানতে পারা যায় হাঙ্গু কিন্তু একটা ক্লোদিং ইন্ডাস্ট্রিতে কাজ করতো আর সে যেই সময় ডেট করা শুরু করে কিমকে সেই সময় তো সে কোনো কাজই করতো না। ফেব্রুয়ারি 2016-এ প্রায় 8 মাস রিলেশনশিপে থাকার পর কিম হাঙ্গুকে বলে যে আই নিড সাম স্পেস, আমার মনে হয় আমাদের দুজনের একে অপরের থেকে একটু বিরতি নেওয়া উচিত, আমাদের দুজনের একটু আলাদাভাবে সময় কাটানো উচিত। এই সময় কিন্তু কিম অলরেডি মেন্টাল প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে ব্রেকআপের জন্য। এই জিনিসটা হয় এরপর থেকেই প্রচন্ডভাবে হাঙ্গু কিন্তু ক্রিপি হতে থাকে। ফার্স্টের দিকে সে অনেক ক্রিপি লেটার লিখতো, যেই লেটারগুলোতে সে কিছুটা এরকম লিখতো যে, আমি তোমাদেরকে না ইংলিশে পড়ে শোনাচ্ছি কোরিয়ান জিনিসটার যে অনুবাদটা রয়েছে, ট্রান্সলেটটা। হানি, it's been exactly 12 hours since we broke up. মানে লিটারালি সে চিঠিতে লিখতো যে প্রিয়তমা, আমাদের ব্রেকআপের 12 ঘন্টা হয়ে গিয়েছে আর আমার মনে হয় আমাদের দুজনেরই মরে যাওয়া উচিত। মানে আমি জানি না কি ধরনের ক্রিপি এই মানুষটা ছিল, এই ধরনের জিনিসটা চিঠিতে লিখে বেড়াতো। এরপর 2 মার্চ 2016-তে হাঙ্গু আবার কিমকে কল করে। বেসিক্যালি হাঙ্গু কিমের থেকে 3.4 মিলিয়ন ওন ধার নিয়ে রেখেছিল। তো সে এই ধারটা শোধ করার ছলে কিমকে কল করে আর কল করে সে কিমকে থ্রেট দিতে থাকে। সে বলতে থাকে যে তুই জানিস যে আমার আগে এরকম যে এক্স গার্লফ্রেন্ড ছিল, আমি তার সাথে কি করছি, আমি তাকে মারার চেষ্টা করেছি, কিন্তু তাকে আমি মারতে পারিনি, আমি তার পা ভেঙে দিয়েছিলাম। মানে সিরিয়াসলি। তারপরে বলতে থাকে যে আমি কিন্তু জানি তোমার বাড়ি কোথায়, তোমার ওয়ার্ক প্লেসটা কোথায়, তোমার অফিস কোথায়, তুমি কোথায় কাজ করো, তোমার মায়ের বিউটি পার্লারটা কোথায়, আমি সেটা অবধি জানি। যদি তুই আমাকে ছাড়িস, যদি তুই প্যাচ আপ না করিস, আমি কিন্তু তোকে আর তোর পুরো ফ্যামিলিকে শেষ করে ফেলবো। এইভাবে সে থ্রেট দিতে থাকে সমানে ফোন করে। এতে তো অবশ্যই কিমের ওপর, আমি হেসে বলছি, আমি সার্কাস্টিক্যালি বলছি, কারণ এরকম ঘটনা কিন্তু আমাদের আশেপাশেও মাঝে মধ্যেই হয়, আমি সেই জন্য বলছি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বিষয়টা অনেক বেশি ক্রিপি ছিল আর অনেক বেশি মাইন্ডের উপর স্ট্রেস ফেলছিল। কিমের মানসিক অবস্থা কিন্তু দিন দিন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। এরপর 11 মার্চ এই থ্রেট দেওয়ার প্রায় 9 দিন পরে হাঙ্গু আবার কিমকে কল করে। এবার কল করে বলছে যে আমি দেখা করতে চাই। এবার কিম তো প্রথমেই বলছে না, আমার পায়ে ব্যথা করছে, আমি দেখা করতে পারবো না। এবার তো এই কথা শুনে হাঙ্গু কান্নাকাটি শুরু করে দেয় রীতিমতো যে না না না, আমার সাথে দেখা করতেই হবে, আমার ভুল হয়েছে, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আগের দিন আমি যে থ্রেডগুলো দিয়েছিলাম সেগুলো সব মিথ্যে ছিল, আমি কিচ্ছু করবো না, ইত্যাদি ইত্যাদি বলে সে দেখা করার জন্য কান্নাকাটি করতে থাকে। আর কিম সে একই কথা বলে যে
আমার পক্ষে আর পসিবল না, এই রিলেশনশিপ কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল না, তুমি বোঝো, তুমি একটু নিজেকে সামলানোর চেষ্টা করো, ইত্যাদি ইত্যাদি। তাও এই বেটা আবার মার্চের 12 তারিখে তাকে ফোন করে বলে যে আচ্ছা আমি যদি তোমার বাড়ির সামনে মরে যাই কি হবে, আচ্ছা আমি যদি মরে যাই কি হবে, ইত্যাদি ইত্যাদি কথা বলতে থাকে। মার্চের 18 তারিখে সে আবার কিমকে কল করে বলতে থাকে যে, একটু সার্কাস্টিক্যালি বলতে থাকে যে আচ্ছা কেমন লাগে যখন কেউ তোমার জন্য মরতে চায়, মানে এমনভাবে বলছে কি এই যে তোমার জন্য কেউ একটা মরতে চায়, এটা জেনে তোমার খুব খুশি ফিল হয় না, তোমার অ্যামেজিং ফিল হয় না, এরকম। তারপরে সে বলে যে আই থিঙ্ক আমিও মৃত আর তুমিও মৃত। ও মাই গড, আমি জানি না কি লেভেলের ক্রিপি একটা ছেলে ছিল, মানে কি আশ্চর্য। এই ধরনের কথা যদি কেউ ফোন করে বলতে থাকে। মার্চের 19 তারিখে কিন্তু কিম তার এক ফ্রেন্ডের সাথে যখন মিট করে তখন তাকে এই সমস্ত কথাগুলো শেয়ারও করেছিল, যে সে বলেছিল যে সে কতটা স্ট্রেসে রয়েছে, সে কতটা চিন্তা করে আর কেমনভাবে কনস্ট্যান্টলি হাঙ্গু তাকে ব্ল্যাকমেল করেই যায়। এই সমস্ত স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু কিমের শরীর প্রচন্ড খারাপ হতে থাকে, সে তার ওয়েট লুজ করে ফেলে, প্লাস তার সোশ্যাল ফোবিয়া হয়ে যায়। তার যে এরকম একটা স্ট্রেসফুল সিচুয়েশন, তার শারীরিক অবস্থা এরকম দেখে তার বাবা কিন্তু কিছু একটা সন্দেহ করে। সে এত যে ঘটনা হয়েছিল সে কিন্তু তার বাড়িতে তার বাবাকে একদমই কিছু জানায়নি। আমি জানি না, মেবি সে ভয়ে বা সে হয়তো তার বাবা যেহেতু বললাম ক্যান্সার আক্রান্ত, হয়তো স্ট্রেসের মধ্যে আরো ফেলতে চায়নি, বাট সে তার বাড়িতে কিছু বলেছিল না। বাট এবার তার বাবা বুঝতে পারে যে মেয়ের কিছু একটা সমস্যা আছে, আর সে কথা বলে জানতে পারে যে এইরকম ভাবে হাঙ্গু সমানে তার মেয়েকে স্টক করছে আর বিরক্ত করছে। এর ফলে তার বাবা পুলিশকে কল করে একটা কেস করে দেয়। এরপরে পুলিশ হাঙ্গুকে ডাকে, এরকম ভাবে ওয়ার্নিং দেয়, আর হাঙ্গুকে একটা 80,000 ওনের ফাইন দিতে বলে, কিন্তু কোনো স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা কিন্তু করে না, শুধু জাস্ট ফাইন দিয়ে ছেড়ে দিতে বলে। তো যেহেতু পুলিশ কোনো ব্যবস্থা করে না, সেহেতু কিমের বাবাকেই কিন্তু নিজেদের মতো করে যতটা সেফটি নেওয়া যেতে পারে সেই চেষ্টা তারা করতে থাকে। কিমের বাবা ইভেন হাঙ্গুর সাথে একদিন মিটও করে, তারা কথাবার্তা বলে। কিমের বাবা হাঙ্গুকে কিন্তু ড্রিঙ্কও অফার করে, আর সে বোঝানোর চেষ্টা করে যে আমি বুঝতে পারছি সময়টা কত টাফ, ব্রেকআপ কতটা টাফ, কিন্তু আমার মেয়ে যখন বলছে তার আর তোমাকে চায় না, সে তোমাকে পছন্দ করছে না, তুমি একটু মুভ অন করার চেষ্টা করো, তুমি একটু বেরিয়ে আসার চেষ্টা করো, যেমন ভাবে আর কি, মানে একদম অ্যাজ এ ফ্রেন্ড একদম খুব ভালোভাবে সেটাকে বোঝানোর চেষ্টা করে। আর এরপর থেকে কিন্তু সত্যি সত্যি হাঙ্গু কিমকে বিরক্ত করা বন্ধ করে দেয়। বাট একদিন কিম বাইরে থেকে যখন আমার ঠিক এটা মনে পড়ছে না যে কিম নিজের বাড়িতে ছিল নাকি অফিসে ছিল, বাট একদিন কিম যখন বাইরের দিকে তাকায় সে দেখতে পায় যে রাস্তার ও পাশের যে বিল্ডিং রয়েছে তার ছাদে দাঁড়িয়ে এই হাঙ্গু কিমকে অবজার্ভ করছে, তার উপর নজর রাখছে। মানে এই কথাটা যখন এই কেসটাকে স্টাডি করছিলাম না, আর আমি যখন এই কথাটা শুনেছি, মানে আমি একটা কাজ করছি আর আমি জানলার বাইরে তাকিয়েছি আর তাকিয়ে দেখছি আমার এক্স ওপর বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আমার গতিবিধি লক্ষ্য করছে। মানে কি পরিমাণ ক্রিপি একটা মানুষ, জাস্ট চিন্তা করো, মানে পিছনই ছাড়ছে না। এইভাবে প্রায় দীর্ঘদিন ধরে স্টক করার পর সে এইরকম একটা প্ল্যান করে, কিমের প্ল্যানটা কিন্তু নিয়ে নেয়। কিমের মার্ডারের দিন সকালবেলায় হাঙ্গুকে যে ব্যাগটা নিয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল, সেই ব্যাগটা যখন পুলিশরা চেক করে তারা কিন্তু দেখতে পায় যে সেই ব্যাগটায় আরো দুটো ছুরি, নাইলনের দড়ি, টেপ, এছাড়া সালফিউরিক অ্যাসিডও কিন্তু ছিল। এপ্রিলের 20 তারিখে হাঙ্গুকে অ্যারেস্ট করা হয়। আর হাঙ্গু যে কথাটা বলে সেই কথাটা আমি একদম কোট আনকোট বলছি, কোরিয়ান থেকে ইংলিশে ট্রান্সলেট করা অবস্থায়। সে বলে I didn't intend to kill her. I kept the weapon to harm myself. মানে জাস্ট চিন্তা করে দেখো কি লেভেলের একটা, মানে সাইকোপ্যাথ বলবো না ঠিক, আমি জানি না কি লেভেলের মানুষ। মানে সে বলে কি যে এই অস্ত্রগুলো তো আমি নিজের ক্ষতি করার জন্য রাখছি, আমি কিমকে কিছু করতে চাই নাই। মানে ও কিভাবে, পাবলিক কি বোকা, পুলিশ কি বোকা, আমি জানি না ও কিভাবে। হাঙ্গু জুনকে কিন্তু ট্র্যাক করা পুলিশের জন্য খুবই ইজি ছিল, কারণ আই উইটনেসও ছিল, সিসিটিভি ফুটেজও ছিল, সব কিছু ছিল, সবাই জানতো যে কে এই কাজটা করেছে। সেই জন্য ঘটনাটা ঘটার জাস্ট পরের দিন এপ্রিল 20তেই কিন্তু পুলিশ হাঙ্গুকে অ্যারেস্ট করে নেয়। প্লাস ইনভেস্টিগেশনের সময় জানা যায় যে এই মার্ডারের দিন হাঙ্গুর, আমি রুটটা বলছি, হাঙ্গু ফার্স্টে মুনজেন ডং সনপাগু, মানে যেখানে কিন্তু কিমের মায়ের স্যালন ছিল, ফার্স্টে সেই জায়গা যায়, সেখান থেকে সে যায় গায়নম ডং গৌরি সিটিতে একটা ভিনাইল হাউসে। এই সিটিটা কিন্তু ক্রাইম সিন থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ছিল, অর্থাৎ বোঝাই যাচ্ছিল তার গতিবিধি দেখে যে সে এরকম একটা কিছু কিন্তু প্ল্যান করছিল। প্রফেসর লি সো জুং একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট, তিনি হাঙ্গুর পাস্ট নিয়ে যখন গবেষণা করছিলেন বা রিসার্চ করছিলেন, তখন সে জানতে পারে
হাঙ্গু কিন্তু 1997-এ একজন ইমিগ্রেন্ট হিসেবে ইউএসএ যায়, সেই সূত্রেই কিন্তু সে ইউএসএ সিটিজেনশিপটা পেয়েছে। কিন্তু সেখানে মাত্র 3 বছর থাকার পর সে ফিল করতে পারে সে সেখানে মানিয়ে নিতে মোটেই পারছে না, যার জন্য সে আবার কোরিয়ায় ফিরে চলে আসে। মাত্র 10 বছর বয়সে সে কোরিয়ায় ফিরে আসে আর একা থাকা শুরু করে। আমি জানি না কিভাবে তার বাবা মা একটা 10 বছর বয়সী বাচ্চা ছেলেকে অন্য আর একটা দেশে একা একা থাকতে দিল। আমি সত্যি জানি না তাদের কি সাইকোলজি কাজ করছিল, আমি বুঝতে পারি না। সুতরাং সে তার পুরো যে পিউবার্টি টাইমটা, অ্যাডোলেসেন্সটা সে কিন্তু একাই কাটিয়েছে, যার ফলে তার লোনলি ফিল করতো। এখানে বলে রাখি যে হাঙ্গুর কিন্তু লেফট হ্যান্ডে একটা সিভিয়ার ইনজুরি হয়েছিল যখন সে কিমকে কুবাতে গিয়েছিল। তখন সম্ভবত ব্লেডে নাইফের যে রেজারটা সেটা সম্ভবত ভেঙে তার হাতে ঢুকে যায়, এইভাবে তার কিন্তু হাতে সিভিয়ারলি ইনজুর্ড হয়েছিল। সেই জন্য তাকে কিন্তু পুলিশ হসপিটালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু পরবর্তীতে জানা যায় এই যে ইনজুরিটা ছিল সেটা অ্যাকচুয়ালি তার মার্ডার ওয়েপন লুকিয়ে রাখার একটা কলা কৌশল ছিল, একটা প্ল্যান ছিল। পরবর্তীতে পুলিশ যখন জিজ্ঞাসা করে যে মার্ডার ওয়েপনটা কোথায়, নাইফটা কোথায়, সে বলতে থাকে যে আমার কিছুই মনে পড়ছে না, সেদিন অ্যাপার্টমেন্টের বাইরে কি হয়েছে আমার কিছুই মনে পড়ছে না। সে কন্টিনিউয়াসলি এই ধরনের কথা বলতে থাকে। ডিটেনশন সেন্টারে থাকাকালীন এরপর হাঙ্গু তার ওখানে অন্যান্য যারা আসামিরা রয়েছে সেই সেন্টারে তাদেরকে আরো গর্ব করে বলতে থাকে যে আমি এরকম ভাবে মার্ডার ওয়েপন লুট করে নিয়েছি, আমি সবুজ সাপ চুরি করে নিয়েছি, আমি তো লুকায় রাখছি, পুলিশ পায় নাই। এরকম করে সে গর্ব করে করে বলতে থাকে তাদেরকে। তো এর মধ্যেই যে কোনো একজন আসামি গিয়ে পুলিশকে কথাটা বলে দেয় যে ও তো এরকম মার্ডার ওয়েপন লুকিয়ে রাখছে। তো পুলিশ এসে হাঙ্গুর যে ব্ল্যাঙ্কেট ছিল, যেটা হচ্ছে ডিটেনশন সেন্টারের ব্ল্যাঙ্কেট, তার নিচে এই ওয়েপনটা খুঁজে পেয়ে যায়। আমি জানি না এত বোকা কেন, মানে ঠিক আছে তুমি মানে কিরকম ছেলে চিন্তা করে দেখো, মানে দোষ তো করেছে তারপরে আবার গর্ব করে সবাইকে বলে বেড়াচ্ছে যে জানো আমি এটা করেছি। আর যাই হোক, তো পুলিশের কাছে এখন ওয়েপনটাও চলে আসে। এরপর 6 অক্টোবর 2016-এ তাকে কোর্টে পেশ করা হয়। তার ফার্স্ট ট্রায়ালের সময় সে কনফেস করে যে সে মার্ডারটা করেছে, কিন্তু সে কোনো মতেই কনফেস করে না যে সে এভাবে তাকে স্টক করেছে বা সে তাকে কোনো থ্রেট দিয়েছে, এগুলো তাকে কিছুতেই স্বীকার করানো যায় না। আর তার সেই ইউএসএ থাকা পিতামাতা যারা এত ছোট বয়সে নিজেদের ছেলেকে একা ছেড়ে দিয়েছিল, আমি জানি না তারা কি হিসাবে যখন দেখতে পায় যে হাঙ্গু এরকম কোর্টে একটা কেস নিয়ে ফেসেছে, 4-4টা লয়ার হায়ার করে দেয়। 4-4টা লয়ার। আর অনেকবার জামিনের চেষ্টা করে, ফার্স্ট ট্রায়ালের পর সেকেন্ড ট্রায়ালও আসে, কিন্তু ফাইনালি সেপ্টেম্বর 2017-এ তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ। তো আজকের গল্পটা থেকে তোমরা বুঝতে পারলে যে কীরকমভাবে একটা ব্রেকআপের মাসুল দিতে গিয়ে একটা মেয়েকে নিজের প্রাণ হারাতে হলো। আমরা কিন্তু সবসময় এরকম করি, একটা ছেলে হয়তো সে দেখতে একটু ভালো, সে দুটো মিষ্টি মিষ্টি কথা বলেছে, সে দুটো সুন্দর গিফট দিয়েছে, সে একটু খাইয়েছে, ব্যাস আমরা কিন্তু পড়তে যাই। আমি জানি আমার এই ভিডিওটা হয়তো আমার বয়সী বা আমার থেকে অনেক ছোট ছোট বয়সী বোনেরা দেখবে, আমি তাদের সবাইকে বলবো সব সময় তুমি যদি সে ছেলেকে ভালোভাবে না চেনো তো তাড়াতাড়ি কিন্তু রিলেশনশিপে জাম্প করাটা একদমই উচিত নয়। একটা মানুষকে তুমি জানো না, চেনো না, তার ফ্যামিলি হিস্ট্রি জানো না, সে কোথা থেকে আসছে তুমি কিচ্ছু জানো না, হঠাৎ করে যে সে একটু তোমার সাথে এই ধরনের ব্যবহার করলো বলে তুমি তার সাথে ডাইরেক্ট রিলেশনশিপে চলে গেলে, এটা কিন্তু পরবর্তীতে তোমার জন্য অনেক বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আমি বলবো যে আজ দেখো, যদি কিম কিন্তু অত তাড়াতাড়ি রিলেশনশিপে না যেত, সে প্রথম দিকেই একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতো, তাহলে পরে হয়তো বা আজ সে আমাদের মধ্যে বেঁচে থাকতো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে কখনো জাস্ট দেখতে ভালো, জাস্ট আমাকে এই দিয়েছে ওই দিয়েছে সেই জন্য কিছু জানলাম না শুনলাম না, ফেসবুকে 2টা মেসেজ দিয়েছে দেখা করতে চলে যাচ্ছি, এই ধরনের জিনিসগুলো কিন্তু কখনো আমাদের করা যাবে না। তো আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে, বিপদগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা কিমের জন্য প্রে করি যেন তার আত্মা শান্তি পায়। এখানে ভিডিওতে শেষ করছি, দেখা হয়ে যাবে আবার কোনো একটা নতুন ট্রু ক্রাইম বেস স্টোরি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।